আসসালামু আলাইকুম। আজকে আমরা বিভবের আরো কিছু সূত্র দেখব। প্রশ্নটা হচ্ছে 0.24 মিটার ব্যাসের একটি গোলাকৃতি পরিবাহী পৃষ্ঠে 33.3 ইন্টু 10⁻⁹ কুলম্ব চার্জ দেওয়া হলো। গোলকের কেন্দ্র হতে 0.5 মিটার দূরে এবং 0.06 মিটার দূরে কোনো বিন্দুতে তড়িৎ বিভব ও প্রাবল্য নির্ণয় করতে হবে। তো আমরা এর আগে গোলকের বিভিন্ন পয়েন্টে বিভব ও তড়িৎ প্রাবল্য নির্ণয়ের সূত্রগুলো দেখে আসছি। তো ওই সূত্রগুলো এখন কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা চিত্র লক্ষ্য করি। যে চিত্রে এটা হচ্ছে একটা পরিবাহী গোলক, যার ব্যাস হচ্ছে 0.24 মিটার ব্যাস এবং যার ব্যাসার্ধ হচ্ছে 0.12 মিটার ব্যাসার্ধ, এবং পরিবাহী গোলকের পৃষ্ঠে চার্জ দেওয়া আছে হচ্ছে 33.3 ইন্টু 10⁻⁹ কুলম্ব। এখন আমাকে বিভিন্ন পয়েন্টে তড়িৎ প্রাবল্য ও বিভব বের করতে হবে। ফার্স্টে দেখি হচ্ছে 0.5 মিটার দূরে আমাদের তড়িৎ বিভবের মানটা ও প্রাবল্যের মানটা কত হবে। তো আমরা চিত্র থেকে দেখতেছি যে 0.5 মিটার পয়েন্টটা হচ্ছে পরিবাহীর ব্যাসার্ধ থেকে দূরের একটা পয়েন্ট। তো এই পয়েন্টে আমার বিভব যদি বের করতে হয় তাহলে সূত্রটা হবে হচ্ছে V = 1/4πε0 ইন্টু Q হচ্ছে R। তাহলে এখানে 1/4πε0 এর মানটা হচ্ছে 9 ইন্টু 10⁹ আর পরিবাহী গোলকের পৃষ্ঠে চার্জ দেওয়া আছে হচ্ছে 33.3 ইন্টু 10⁻⁹, এবং আমাদের পরিবাহী গোলকের কেন্দ্র থেকে 0.5 মিটার দূরে বিভব বের করতে হবে। এই কারণে আমাদের আর এর জায়গায় বসবে হচ্ছে 0.5। তো আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি হচ্ছে 0.5 মিটার দূরের এই পয়েন্টে বিভবের মানটা হবে 599.4 ভোল্ট। আচ্ছা, এই পয়েন্টে আমরা যদি তড়িৎ প্রাবল্য বের করতে চাই তাহলে আমাদের সূত্রটা হবে হচ্ছে E = 1/4πε0 ইন্টু Q হচ্ছে R²। আমরা ইতিমধ্যে জানি 1/4πε0 এর মানটা হচ্ছে 9 ইন্টু 10⁹, আর Q এর মানটা হচ্ছে 33.3 ইন্টু 10⁻⁹। আর এই পয়েন্ট অর্থাৎ গোলকের কেন্দ্র থেকে এই পয়েন্টের দূরত্বটা হচ্ছে 0.5। এই কারণে আমরা 0.5 এখানে বসাই, তা আমাদের তড়িৎ প্রাবল্যের মানটা আসবে হচ্ছে 1198.8 নিউটন পার কুলম্ব। তো আমরা এতক্ষণ গোলকের কেন্দ্র থেকে 0.5 মিটার দূরের পয়েন্টে তড়িৎ বিভব ও প্রাবল্য নির্ণয় করে দেখলাম। এখন হচ্ছে আমরা 0.06 মিটার দূরের কোনো বিন্দুতে তড়িৎ বিভব ও প্রাবল্য নির্ণয় করে দেখব। আচ্ছা, একটু ভালো মতো লক্ষ্য করলে দেখা যাবে যে 0.5 মিটার দূরত্ব বলতে বোঝাচ্ছে হচ্ছে গোলকের কেন্দ্র থেকে ব্যাসার্ধের চেয়ে বড় কোনো দূরত্বে কোনো একটা পয়েন্ট, আর 0.06 বলতে বোঝাচ্ছে হচ্ছে পরিবাহী গোলকের ভিতরের কোনো একটা পয়েন্ট। আমি আবার বলতেছি, 0.05 মিটার দূরে বলতে পরিবাহী গোলকের বাহিরের কোনো একটা পয়েন্ট বোঝাচ্ছে, আর 0.06 বলতে পরিবাহী গোলকের ভিতরের কোনো একটা পয়েন্ট বোঝাচ্ছে। তো পরিবাহী গোলকের ভিতরের এই পয়েন্টে আমাদের বিভব বের করার সূত্রটা হবে হচ্ছে V = 1/4πε0, Q হচ্ছে R। তো আমরা ইতিমধ্যে জানি 1/4πε0 এর মানটা হচ্ছে 9 ইন্টু 10⁹, আর আমাদের চার্জ দেওয়া আছে হচ্ছে 33.3 ইন্টু 10⁻⁹, আর আমাদের দূরত্বটা হবে হচ্ছে 0.12। কারণ আমরা ইতিমধ্যে জানি যে হচ্ছে বিভব বের করার সময় আমাদের পরিবাহী গোলকের পৃষ্ঠের বিভব আর পরিবাহী গোলকের ভিতরের বিভব সেম হয়। তো এই কারণে আমরা 0.06 না বসে 0.12 অর্থাৎ পরিবাহী গোলকের ব্যাসার্ধের মানটা এখানে বসাইছি। এখানে যদি 0.12 বসাই তাহলে আমাদের ক্যালকুলেশনের পর ভোল্টেজের মানটা আসবে হচ্ছে 2497.5 ভোল্ট। আর আমরা যদি এখন 0.06 মিটার দূরে তড়িৎ প্রাবল্য বের করতে চাই, এটা হবে হচ্ছে 0। কারণ আমরা জানি কোনো পরিবাহী গোলকের ভিতরে তড়িৎ প্রাবল্যের মান হয় 0। এই কারণে আমার 0.06 মিটার মানে হচ্ছে পরিবাহী গোলকের ভিতরের একটা পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মানটা হবে হচ্ছে 0। তো এবার আমরা বিভবের আরো কিছু ম্যাথ দেখব। প্রশ্নটা হচ্ছে 2 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের প্রতিটি কোণায় 2 ইন্টু 10⁻⁹ কুলম্ব চার্জ স্থাপন করা হলো। বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব নির্ণয় করো। আচ্ছা, আমি যদি প্রশ্নটাকে চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এই চিত্রটা হবে হচ্ছে এইরকম। আচ্ছা, এখানে আমরা আঁকলাম হচ্ছে একটা বর্গক্ষেত্র, যাকে হচ্ছে ABCD দিয়ে চিহ্নিত করলাম, এবং বর্গক্ষেত্রের প্রতিটি কোণায়, এই যে লিখেছি, প্রতিটি কোণায় আমাদের চার্জ দেওয়া আছে কত, 2 ইন্টু 10⁻⁹। এই কারণে আমরা এখানে লিখে দিলাম এই পয়েন্টে চার্জ হচ্ছে
2 ইন্টু 10⁻⁹, বি পয়েন্টে আমাদের চার্জটা হচ্ছে 2 ইন্টু 10⁻⁹, সি পয়েন্টে চার্জ সেম এবং ডি পয়েন্টেও চার্জ সেম দেওয়া আছে। আচ্ছা, আর বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। আচ্ছা, এখন আমরা যদি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে চাই তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করলে আমরা দেখতে পারতেছি হচ্ছে আমাদের কর্ণের মানটা আসতেছে হচ্ছে 2√2, অর্থাৎ পুরাটা কর্ণের দৈর্ঘ্য হবে হচ্ছে 2√2 পরিমাণ। আমরা যদি এই 2√2 অর্ধেক করতে চাই তাহলে এই মানটা আসবে হচ্ছে শুধু √2, অর্থাৎ সি পয়েন্ট থেকে ও পয়েন্টের দূরত্বটা হবে হচ্ছে √2। আচ্ছা, এইটা করার কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের প্রতিটি কোণায় চার্জ দেওয়া আছে। আমাকে বলা হয়েছে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব বের করতে। আচ্ছা, আমরা যদি কেন্দ্রে একটা পজিটিভ টেস্ট চার্জ রাখি তাহলে এই চার্জের জন্য এখানে টেস্ট চার্জ রাখার কারণে একটা ভোল্টেজ পাবো, আবার এই চার্জের জন্য এখানে টেস্ট চার্জ রাখার জন্য একটা ভোল্টেজ পাবো। ঠিক সেম ভাবে এই চার্জের জন্য একটা ভোল্টেজ পাবো, এই চার্জের জন্য একটা ভোল্টেজ পাবো। তো আমাদেরকে আসলে মেনলি সি থেকে ও বা এ থেকে ও বা ও থেকে বি বা হচ্ছে ও থেকে ডি এই দৈর্ঘ্যটা আসলে লাগবে। এই কারণে আমরা আগে থেকে সি থেকে ও, এ থেকে ও, বি থেকে ও এবং ও থেকে ডি এই দৈর্ঘ্যটা বের করে নিলাম। আচ্ছা, দৈর্ঘ্যটা বের করে নেওয়ার পর আমরা যদি ও বিন্দুতে বিভব বের করতে চাই তাহলে ও বিন্দুতে আসলে বিভবটা আসবে হচ্ছে এ চার্জের জন্য একটা বিভব পাবো, বি চার্জের জন্য একটা বিভব পাবো, সি চার্জের জন্য একটা বিভব পাবো এবং ডি চার্জের জন্য একটা বিভব পাবো। এই সবগুলোর সমষ্টি হবে আমাদের ও পয়েন্টের নেট ভোল্টেজ বা হচ্ছে বিভব। তো আমরা লিখলাম যে ভোল্টেজের সূত্রটা হবে হচ্ছে V = 1/4πε0 ইন্টু Q হচ্ছে R। আমাদের ও বিন্দুতে বিভবটা হবে হচ্ছে এ বিন্দুর জন্য বিভব প্লাস বি বিন্দুর জন্য বিভব প্লাস সি বিন্দুর জন্য বিভব প্লাস ডি বিন্দুর জন্য বিভব। তো আমরা এখন যদি এই বিন্দুর জন্য এইখানে মানে হচ্ছে ও পয়েন্টে ভোল্টেজ বের করতে চাই তাহলে আমাদের সূত্রটা হবে হচ্ছে 1/4πε0 ইন্টু কিউ মানে হচ্ছে চার্জ, মানে হচ্ছে এই পয়েন্টে চার্জ দেওয়া আছে হচ্ছে 2 ইন্টু 10⁻⁹ এবং নিচে হয় হচ্ছে আর, আর মানে হচ্ছে এ থেকে ও পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব যার মানটা হচ্ছে √2। তারপর আমরা যদি বি বিন্দুর জন্য বিভব বের করতে চাই সেম মান আসবে, সি বিন্দুর জন্য বের করতে চাইলেও সেম মান আসবে এবং ডি বিন্দুর জন্য বের করতে চাইলে আমাদের সেম মানটা আসবে। এখন আমরা যদি এই সবগুলো থেকে 1/4πε0টা কমন নিয়ে নিই, কমন নিলে আমাদের এরকম ভাবে লেখা যায় দেন হচ্ছে আমরা জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করলে আমাদের ভোল্টেজের মানটা চলে আসবে হচ্ছে 50.91 ভোল্ট। আচ্ছা, আমরা এইখানে যে ভোল্টেজটা লিখলাম মানে হচ্ছে ও বিন্দুতে ভোল্টেজটা আমরা এইভাবে লিখলাম, এইটাকে একটু মাথায় রাখতে হবে কারণ হচ্ছে আমরা পরবর্তীতে যে ম্যাথটা করব এই জিনিসটাকে কাজে লাগা ম্যাথটা সলভ করব। আচ্ছা, এবার আমরা আরেকটা ম্যাথ দেখব। ম্যাথের কোশ্চেনটা হচ্ছে কোনো বর্গক্ষেত্রের তিনটি কৌণিক বিন্দুতে যথাক্রমে 6 ইন্টু 10⁻⁹ কুলম্ব, -12 ইন্টু 10⁻⁹ কুলম্ব এবং 14 ইন্টু 10⁻⁹ কুলম্ব আধান স্থাপন করা হলো। চতুর্থ কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভব 0 হবে? আচ্ছা, এই ম্যাথটা মোটামুটি আগের ম্যাথের মতোই। আচ্ছা, আমরা এই প্রশ্নটাকে যদি চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই আমরা এইভাবে আঁকলাম যে এ বি সি ডি হচ্ছে একটি বর্গক্ষেত্র যার এ পয়েন্টে আমাদের 14 ইন্টু 10⁻⁹ কুলম্ব চার্জ, বি পয়েন্টে -12 ইন্টু 10⁻⁹ এবং সি পয়েন্টে আমাদের হচ্ছে 6 ইন্টু 10⁻⁹ কুলম্ব চার্জ দেওয়া হলো। আমাকে প্রশ্নে বলা হয়েছে ও পয়েন্টে আমার তড়িৎ বিভবের মানটা হবে 0। যদি ও পয়েন্টে তড়িৎ বিভবের মানটা 0 হয় তাহলে ডি পয়েন্টে আমাকে কত চার্জ দিতে হবে আমাকে এটা বের করতে হবে। তো আমরা এর আগে একটু ভালো মতো যদি লক্ষ্য করি আগের ম্যাথটা তাহলে আমরা দেখছিলাম ওইখানে আমাদের ও বিন্দুতে ভোল্টেজ যেটা হবে সেটা হবে হচ্ছে V1 দিয়ে বোঝাচ্ছি হচ্ছে এ পয়েন্টে চার্জ রাখার জন্য ও পয়েন্টে ভোল্টেজ সেটাকে V1 দিয়ে প্রকাশ করতেছি, V2 দিয়ে প্রকাশ করতেছি হচ্ছে বি পয়েন্টে চার্জ রাখার ফলে ও পয়েন্টে আমার ভোল্টেজ, V3 দিয়ে প্রকাশ করতেছি সি পয়েন্টে চার্জ রাখার ফলে ও পয়েন্টে ভোল্টেজ, আর V4 দিয়ে প্রকাশ করতেছি হচ্ছে ডি পয়েন্টে চার্জ রাখার ফলে ও পয়েন্টে ভোল্টেজ। তাহলে আমাদের ও পয়েন্টে ভোল্টেজটা হবে হচ্ছে এই সবগুলো ভোল্টেজের সমষ্টি।
আচ্ছা, এটাকে আমরা v সমান সমান v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4 আকারে লিখলাম। এখন আমাদের প্রশ্নে বলে দিছে আমাদের কেন্দ্রে তড়িৎ বিভবের মানটা হবে 0, তার ফলে v এর মানটা হবে 0। তো আমরা এই জিনিসটাকে একটু আগে দেখলাম যে এইভাবেও লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট ইন্টু চার্জ বাই দূরত্ব, চার্জ বাই দূরত্ব, চার্জ বাই দূরত্ব ইন্টু চার্জ বাই দূরত্ব। আচ্ছা, v1টা হচ্ছে আমাদের এই পয়েন্টে চার্জ রাখার জন্য ভোল্টেজ, তাহলে এই পয়েন্টে আমাদের চার্জটা হচ্ছে 14 ইন্টু 10⁻⁹, আর আমরা জাস্ট ধরে নিলাম যে এ পয়েন্ট থেকে ও পয়েন্টের দূরত্বটা হচ্ছে এ, এবং যেহেতু এটা একটা বর্গক্ষেত্র যার ফলে প্রতিটা বি পয়েন্ট থেকে ও পয়েন্টের দূরত্ব, সি পয়েন্ট থেকে ও পয়েন্টের দূরত্ব এবং ডি পয়েন্ট থেকে ও পয়েন্টের দূরত্ব হবে সেম। আচ্ছা, এই কারণে আমরা লিখলাম এখানে সূত্রটা ছিল হচ্ছে v সমান সমান 1/4 পাই এপসাইলন নট ইন্টু হচ্ছে ইউ বাই হচ্ছে আর। আমরা চার্জের মানটা এখানে লিখে ফেললাম, নিচে হচ্ছে দূরত্ব, আমাদের জানতেছি হচ্ছে দূরত্বটা হচ্ছে a, তাহলে এখানে আমরা a লিখলাম। তারপরে আমরা দেখতেছি হচ্ছে v2 বলতে বোঝাচ্ছে হচ্ছে বি পয়েন্টে চার্জ রাখার ফলে আমাদের ও পয়েন্টে ভোল্টেজ। তো বি পয়েন্টে আমাদের চার্জটা হচ্ছে -12 ইন্টু 10⁻⁹, আমরা জাস্ট চার্জের মানটা বসাইলাম আর নিচে হচ্ছে আমাদের দূরত্ব। ঠিক সেইভাবে আমরা v3 এর জন্য লিখলাম এবং v4 এর জন্য লিখলাম। আমরা ধরে নিলাম যে ডি পয়েন্টে আমাদের একটা কিউ পরিমাণ চার্জ দেওয়া লাগবে, যার ফলে আমাদের কেন্দ্রে বিভবের মানটা হবে হচ্ছে 0। আচ্ছা, তারপরে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা অটোমেটিকলি ডি পয়েন্টে আমাদের চার্জের মানটা পেয়ে যাব। তাহলে আমাদের ডি পয়েন্টে চার্জের মানটা হচ্ছে কিউ সমান সমান -8 ইন্টু 10⁻12 কুলম্ব। এর মানে বোঝাচ্ছে হচ্ছে এ পয়েন্টে 14 ইন্টু 10⁻9, বি পয়েন্টে -12 ইন্টু 10⁻9, সি পয়েন্টে 6 ইন্টু 10⁻9 এবং ডি পয়েন্টে -8 ইন্টু 10⁻12 কুলম্ব চার্জ স্থাপন করলেই আমার কেন্দ্রে অর্থাৎ ও পয়েন্টে আমাদের ভোল্টেজের মানটা হবে 0। তো আমরা ইতিমধ্যে কুলম্বের সূত্র রিলেটেড ম্যাথ, তড়িৎ প্রাবল্য রিলেটেড ম্যাথ এবং ভোল্টেজ রিলেটেড ম্যাথ দেখে ফেললাম। এখন হচ্ছে আমরা ধারকত্বের কিছু ম্যাথ দেখব। আচ্ছা, প্রথম প্রশ্নে আমাদের বলা হচ্ছে একটি পরিবাহকের ধারকত্ব হচ্ছে 40 ফ্যারাড, এতে কত আধান প্রদান করলে এর বিভব হবে আর ভোল্টেজ। আচ্ছা, আমরা নরমালি ধারকত্বের সূত্র জানি হচ্ছে C = U/V। আমাদেরকে বের করতে হচ্ছে কত আধান মানে চার্জের মানটা। তাহলে এইখান থেকে লিখতে পারি হচ্ছে কোনাকুনি গুণটুন দিয়ে কিউ সমান সমান CV। তাহলে সি এর মানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে ধারকত্ব, যা হচ্ছে 40 ফ্যারাড, আর এখানে ভি এর মানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে যা হচ্ছে 8 ভোল্টেজ। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি আমাদের চার্জের মানটা হবে হচ্ছে 320 কুলম্ব। এবার আমরা ধারকত্বের আরেকটি ম্যাথ দেখব। 14 নম্বর ম্যাথ, সেটা হচ্ছে একটি সমান্তরাল পাতধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কোয়ার এবং এর মাঝে 1 মিলিমিটার পুরু বায়ু বিস্তর থাকলে এর ধারকত্ব কত হবে? আচ্ছা, এইখানে আমরা জানি ধারকত্বের তো আমরা নরমাল সূত্র জানি হচ্ছে C = Q/V। আমরা যখন সূত্র পড়ছিলাম তখন দেখছিলাম যখন আমাদের প্রশ্নে সমান্তরাল পাতধারক দেওয়া থাকবে তখন সূত্রটা হবে হচ্ছে C = A এপসাইলন নট বাই হচ্ছে D। আচ্ছা, এখানে D বলতে বোঝাচ্ছে হচ্ছে দুটি সমান্তরাল পাতধারকের মধ্যবর্তী দূরত্ব। এখানে সমান্তরাল পাতধারকের মধ্যবর্তী দূরত্ব 1 মিলিমিটার দেওয়া আছে। আচ্ছা, 1 মিলিমিটারকে আমরা যদি মিটারে কনভার্ট করি সেই মানটা হবে হচ্ছে 1 × 10⁻3, আর এখানে A বলতে বোঝায় হচ্ছে প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল, যার মানটা হবে 1 মিটার স্কোয়ার। আর এপসাইলন নটের মানটা হচ্ছে আমরা আগে থেকে জানি, সেই মানটা হবে হচ্ছে 8.854 × 10⁻12। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি আমাদের রেজাল্টটা চলে আসবে। এবার আমরা ধারকত্বের আরেকটি ম্যাথ দেখবো। সেটা হচ্ছে তিনটি ধারকের ধারকত্ব যথাক্রমে 3 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড এবং 1 মাইক্রোফ্যারাড। এদের দ্বিতীয় এবং তৃতীয়টিকে শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে প্রথমটির সাথে সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে সেটা বের করতে বলা হয়েছে। এখন আমরা যদি প্রশ্নটাকে চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে C2 এবং C3 সিরিজে আছে।
আচ্ছা, কেন? কারণ প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় এবং দ্বিতীয় ধারকত্বকে আমরা C2 এবং তৃতীয়টি ধারকত্বকে আমরা C3 দিয়ে প্রকাশ করার পর আমরা C2 এবং C3 কে শ্রেণীতে সাজালাম, এবং প্রশ্নে আরো বলা হয়েছে C2 এবং C3 যে রেজাল্টটা হবে সেইটা আমাদের C1 এর সাথে সমান্তরালে থাকবে। এই কারণে আমরা চিত্রটাকে এইভাবে আঁকলাম। আচ্ছা, এখন আমরা C2 এবং C3 যেহেতু শ্রেণীতে আছে তাদের তুল্য ধারকত্ব কত হবে সেটা আমরা বের করি। তারপর সূত্রটা হবে হচ্ছে 1/CS সমান হবে 1/C2 + 1/C3। আমরা যদি C2 এর মান 2 মাইক্রোফ্যারাড এবং C3 এর মান 1 মাইক্রোফ্যারাড বসাই, তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমরা C2 এবং C3 এর তুল্য ধারকত্ব পেয়ে যাব হচ্ছে CS, যা হচ্ছে 2/3 মাইক্রোফ্যারাড। আচ্ছা, তখন আমাদের চিত্রটা হবে হচ্ছে এইরকম। এখন আমাদেরকে 2/3 এবং C1 এর তুল্য ধারকত্ব বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি 2/3 আর হচ্ছে C1 সমান্তরালে আছে, তাহলে তুল্য ধারকত্ব বের করার সূত্রটা হবে হচ্ছে CN CS, মানে হচ্ছে এই যে এইটা আর হচ্ছে C1। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা তুল্য ধারকত্ব পেয়ে যাবো, যার মানটা হবে হচ্ছে 3.67 মাইক্রোফ্যারাড। আচ্ছা, এটা বের করার পর আমাদের ডায়াগ্রামটা হবে হচ্ছে এইরকম মোটামুটি। যার মানটা হবে 3.637 মাইক্রোফ্যারাড। এবার আমরা ধারকত্বের একটা বোর্ড প্রবলেম দিব। আচ্ছা, প্রশ্নটা কিরকম? প্রশ্নটা হচ্ছে আমাদের 100 ভোল্টের একটা সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে এবং সাপ্লাই ভোল্টেজের সাথে আমাদের 3টা ধারকত্ব সিরিজে অ্যাড করা আছে। আচ্ছা, আমরা আগে থেকে জানি আমাদের যদি এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে সেই ভোল্টেজের বড় দাগ দিয়ে হচ্ছে ব্যাটারি ধনাত্মক প্রান্ত আর ছোট দাগ দিয়ে ব্যাটারি ঋণাত্মক প্রান্তকে ইন্ডিকেট করে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ধারক 3টা আসলে শ্রেণীতে আসলে সীমাবদ্ধ, অর্থাৎ শ্রেণীতে সংযুক্ত করা আছে। আচ্ছা, এখন আমরা প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত ধারক সমবায়ের জন্য প্রতিটি ধারকে চার্জের পরিমাণটা কত হবে। আমাদের দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে সর্বাধিক শক্তি সঞ্চয়ের জন্য উপরের সমবায়টি কি যথার্থ কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ কর। আচ্ছা, তো প্রথম প্রশ্নের দিকে আসি। আমাদের বলা হচ্ছে প্রতিটি ধারকে চার্জের পরিমাণটা কত। আচ্ছা, এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কিছু আইডিয়া মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যখন সার্কিট সলভ করবো, মানে হচ্ছে পরবর্তী অধ্যায়ে আমরা যখন সার্কিটগুলো সলভ করবো তখন আমরা দেখবো হচ্ছে যখন একাধিক রোধ সিরিজে কানেক্টেড থাকে তখন তাদের অভ্যন্তরে কারেন্টের পরিমাণটা সেম থাকে। আবার যখন একাধিক রোধ বা হচ্ছে 2টা বা 3টা রোধ যখন প্যারালালি অ্যাডজাস্ট থাকে তখন তাদের দুই প্রান্তের ভোল্টেজটা সেম থাকে। আচ্ছা, এই কনসেপ্টটাকে আমরা এই অধ্যায়ে কাজে লাগাই। আচ্ছা, এই অধ্যায়ে আমরা দেখতেছি হচ্ছে যখন 2টা ধারক সিরিজে অ্যাডজাস্ট থাকে তখন তাদের চার্জের মানটা সেম থাকে, আর যখন 2টা ধারক প্যারালালে অ্যাডজাস্ট থাকে তখন তাদের দুই প্রান্তের ভোল্টেজটা সেম থাকে। তো আমরা যদি পুরা এই সার্কিটের তুল্য ধারকত্ব বের করে আমরা যদি চার্জের মানটা যদি বের করে ফেলি তাহলে আসলে প্রতিটা পয়েন্টে চার্জের মান, মানে প্রতিটা ধারকে কি পরিমাণ চার্জ স্টোর হচ্ছে সেটি আসলে আমরা বের করতে পারবো। কেননা আমরা যখন রোধের অধ্যায়টা পড়বো তখন আমরা প্রতিটা রোধের অভ্যন্তরে কারেন্টের মানটা বের করছিলাম। এইভাবে আমরা পুরা সার্কিটের কারেন্টটা বের করে ফেলছিলাম। পুরা সার্কিটের কারেন্টটা বের করা মানে হচ্ছে যেহেতু সিরিজে কারেন্ট ড্রপ হয় না, তার মানে হচ্ছে প্রতিটা রোধের মধ্যে দিয়ে কারেন্টের পরিমাণটা সেম থাকে। এইখানেও ঠিক সেম ভাবে আমরা পুরোটা সার্কিট সলভ করবো। পুরোটা সার্কিটের জন্য আমাদের চার্জের পরিমাণটা যা হবে তা হবে প্রতিটা ধারকে সঞ্চিত চার্জের পরিমাণ। তো আমরা কি করলাম, যেহেতু 3টা ধারক আমাদের সিরিজে অ্যাডজাস্ট আছে তো আমাদের তুল্য ধারকত্ব হবে হচ্ছে 1/CS সমান 1/C1 + 1/C2 + 1/C3। তো আমরা তুল্য ধারকত্ব বের করে ফেললাম, যার মানটা হবে হচ্ছে 2.67 × 10⁻⁶ ফ্যারাডে। আচ্ছা, এখন আমরা জানি C সমান Q/V। এখান থেকে আমরা কিউ এর মানটা বের করে ফেলব। এখন কিউ এর মানটা বের করা মানেই হচ্ছে প্রতিটা ধারকের অভ্যন্তরে চার্জের পরিমাণটা বের করে ফেলা। তার মানে হচ্ছে আমাদের প্রশ্ন যেটা চাইছে সেটা আসলে বের হয়ে গেছে।
আচ্ছা, আমাদের দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছিল আমাদের সর্বাধিক সঞ্চিত শক্তি আসলে আমরা কিভাবে পাবো। আমরা তিনটি ধারককে শ্রেণীতে অ্যাড করলে আমরা সর্বাধিক পরিমাণে শক্তি পাবো, নাকি আমরা তিনটি ধারককে প্যারালালি অ্যাডজাস্ট করলে আমরা সর্বাধিক শক্তি পাবো, নাকি কিভাবে করলে আমরা সর্বাধিক পরিমাণে শক্তি পাবো সেটা আসলে আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমাদের যখন সার্কিটটা মানে হচ্ছে এরকম ছিল, যখন তিনটা ধারক শ্রেণীতে অ্যাডজাস্ট ছিল, তখন এই সার্কিটের সঞ্চিত শক্তিটা হবে হচ্ছে, আমরা জানি সূত্রটা হবে হচ্ছে U is equal to half CS into V square। CS কেন? কারণ হচ্ছে আমাদের এই সার্কিটের তুল্য ধারকত্বের মান যা, এখানে সেটাই বসাইতে হবে, যা হচ্ছে 2.67 into 10⁻⁶। আর ভোল্টেজটা এখানে দেওয়া আছে প্রশ্নে, সেটা হচ্ছে 100 ভোল্টেজ। আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের ধারকের সঞ্চিত শক্তির পরিমাণটা হচ্ছে 1.335 into 10⁻² জুল। আচ্ছা, এখন আমরা যদি এই সার্কিটটাকে চেঞ্জ করে যদি এইভাবে রিপ্লেস করি, অর্থাৎ তিনটি ধারককে আমি যদি প্যারালালি অ্যাডজাস্ট করি তাহলে আমাদের সঞ্চিত শক্তিটা কত হবে সেটা আমরা একটু লক্ষ্য করি। আচ্ছা, তিনটি ধারক যদি আমরা প্যারালালি অ্যাডজাস্ট করি তাহলে আমাদের তুল্য ধারকত্ব হবে হচ্ছে সিপি সমান C1 প্লাস C2 প্লাস C3, যার মানটা হবে হচ্ছে 24 into 10⁻⁶ ফ্যারাডে। আচ্ছা, যদি এটা হয় তাহলে আমরা এই ক্ষেত্রে আমাদের সঞ্চিত শক্তির মানটা কত হবে, সেটা হবে হচ্ছে হাফ ইন্টু সিপি ভি স্কোয়ার। তো সিপির মানটা আমরা একটু বের করলাম, সেটা হবে হচ্ছে 24 into 10⁻⁶, আর ভোল্টেজের মানটা সেম আছে, সেটা হচ্ছে 100। আচ্ছা, এখন আমরা এটাকে থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের ধারকের সঞ্চিত শক্তির মানটা হবে হচ্ছে 0.12, যা আগে যা সঞ্চিত শক্তি ছিল তার থেকে বেশি। অর্থাৎ আমাদেরকে যদি বেশি পরিমাণে সঞ্চিত শক্তি পাইতে হয় তাহলে আমাদেরকে তিনটি ধারককে প্যারালালি অ্যাডজাস্ট করতে হবে। সেটাই আমরা আসলে এখানে লিখে দিলাম, সেটা হবে হচ্ছে সর্বাধিক শক্তি সঞ্চয়ের জন্য আমাদের ধারক তিনটিকে সমান্তরাল সমবায়ে অ্যাডজাস্ট করতে হবে।